৮ মেগা প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার বিচার, বলছে প্রসিকিউশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। ৫ টাকার জিনিসের দাম দেখানো হতো ২০ টাকা। তথ্য প্রযুক্তি খাতে মিলেছে ব্যাপক দুর্নীতির প্রমাণ। ভাগ পেতেন জয় ও পলক। তদন্ত কমিটির প্রতিবেদন। এবং বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা। ৫ তারকা হোটেলগুলোতেও নানা আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে সজাগ আছে সব বাহিনী, জানালেন সেনাপ্রধান। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। ৮ মেগা প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তথ্য পাওয়ার পর অভিযোগের প্রমাণ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। এছাড়া পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু নভ থিয়েটারের দুর্নীতি মামলার বিষয়েও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। একই অভিযোগে অর্থায়ন করেনি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। আওয়ামী লীগের একজন মন্ত্রী ও একজন উপদেষ্টা একজন সচিবকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো দুর্নীতি হয়নি বলে সে সময় জানায় সংস্থাটি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমলে নেওয়া হতে পারে এ প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরিও। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতি মামলারও পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ৩ মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। যদিও পদ্মা সেতু ও নভ থিয়েটার মামলার পুনঃ তদন্ত নিয়ে সরাসরি কথা বলতে নারাজ মহাপরিচালক। যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। এছাড়া ৮ মেগা প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহাপরিচালক। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা, এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান এবং যশোর ৫ আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানায় দুদক। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে দেয়া কূটনৈতিক পত্রের উত্তরের অপেক্ষায় ঢাকা। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের জবাব পেলে সে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আর উত্তর না পেলে আবারও তাগিদপত্র দেবে ঢাকা, জানান মুখপাত্র। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সোমবার ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠানোর বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে বিষয়টি। মুখপাত্র জানান, এখনো আসেনি দিল্লির উত্তর। কূটনৈতিক পত্রের জবাব না পেলে আবারও তাগাদা দিবে ঢাকা। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও জাতিসংঘকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি সরকার। এ নিয়েও প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক্সপেক্টেড টাইমলাইন ছিল সেই টাইমলাইনের মধ্যে এটা দেয়া সম্ভব হয় নাই, এবং এটাও ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয় এইখানে রিপোজিটরি মাত্র। আমরা যতটুকু জেনেছি যে আমরা সব জায়গা থেকে সমান তালে তথ্যগুলো পাইনি, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে দূতাবাস চালুর জন্য পোল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। আর মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সহ সরকারের সব বাহিনী। সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দি প্রত্যার্পণ চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে আরও সহজ হবে গণহত্যার বিচার কাজ। এদিকে আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানো ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সোমবার বন্দি প্রত্যার্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচার কাজ আরও সহজ হবে। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। ঢালাও গ্রেফতার না করে প্রাথমিকভাবে শুধু মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শাসন ও ভোটাধিকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণহত্যায় জড়িতরা কোনোভাবেই যেন বিএনপিতে যোগ দিতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক সমস্যার সমাধান করতে হলে অতি দ্রুত সংসদে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করার ধারাবাহিকতায় বিএনপির 31 দফা সংস্কার ও তা বাস্তবায়নের কার্যক্রম নিয়ে বৈঠকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, প্রয়োজনে নির্বাচিত সরকার 31 দফা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বর্তমান সরকারের সংস্কার কমিটির সংস্কার প্রস্তাবনাও বিবেচনা করবে। 31 দফার সংস্কার কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো ছিল সেটাও আমরা আলোচনা করেছি, এবং সেটার জন্য আমাদের সব দ্রুত যে বিষয়টা এখন সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার, নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। আমাদের 31 দফার বাইরেও অন্যান্য দলের নির্বাচিত, অনির্বাচিত যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব। যে সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছে তারাও যদি সংস্কারের যদি কোনো প্রস্তাব রাখতে চায় তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। রাষ্ট্র সংস্কার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে অংশ নেয়ার লক্ষ্য নিয়েই সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জামায়াত। রংপুর ও গাইবান্ধায় দলটির কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।
নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার উত্তরাঞ্চলের 2 জেলা সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন কর্মী সভায়। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। এদিন সকালে গাইবান্ধায় দীর্ঘ 22 বছর পর কর্মী সমাবেশের আয়োজন করে জামায়াত। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো আমরা। পরে বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা জনগণকে উস্কানি দিয়ে দেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। ভাবছিলাম গিয়েছো, তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো, কিন্তু না, মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আমরা আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আর ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুসফাস চলতেছে। জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে দিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। পতিত ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের জীবনের চাকা চালু রাখে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 2000 দুস্থের হাতে কম্বল তুলে দেন তিনি। সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে জানিয়ে আসিফ বলেন, ভোটের সময় নির্ভর করে সংস্কার প্রক্রিয়ার উপর। জানান, সংস্কার শেষে দ্রুতই দেয়া হবে নির্বাচন। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তাদেরকে ফেরানো হবে চাকরিতে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পর মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত এসেছে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে চাকরিতে ফেরানো এবং বেতন ভাতা পরিশোধের বিষয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। এদিন সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে সাংবাদিকদের মত প্রকাশে কোনো বাধা থাকবে না। এদিকে বিভিন্ন গণমাধ্যমের ওপর তৃতীয় পক্ষের চাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। কোনো রাজনৈতিক দল বা সমন্বয়ক প্রভাব খাটালে সরকার তার দায়িত্ব নেবে না। আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে, কোথাও যে বলে যে না এর চাকরি খাও, আপনি আমাকে বলবেন। তা আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক আর যেই হোক, সেটা দায়িত্ব তো আমার না, বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায়িত্ব তো আমার বিষয় না, ঠিক না? আপনি এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন।
যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন। এদিন উপদেষ্টা পরিষদের সভায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রস্তুতি শেষে উৎসবের আমেজ এরই মধ্যে শুরু হয়ে গেছে গির্জাগুলোতে। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, ঘন্টা বাজাতে বাজাতেই আসবেন শ্বেতশুভ্র বৃদ্ধ সান্তা ক্লজ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন। সান্তা ক্লজের অপেক্ষায় রাজধানীর গির্জাগুলো ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সন্ধ্যার পরপরই। যীশু খ্রিস্টের কাছে তাদের যাওয়া দেশ ও জাতির কল্যাণ। সান্তা ক্লজের কাছে গিফট চাই। সবার ঘরে আনন্দ, ক্রিসমাস ট্রি সাজায় বাচ্চারা। মেরি ক্রিসমাস। আর মেইন চাওয়া যেন বাংলাদেশের 18 কোটি জনগণ যেন সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারে। মঙ্গলবার বড়দিন উপলক্ষে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সেনাপ্রধান বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বড়দিনকে ঘিরে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আজকে এই বিশেষ দিনে আবার খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। একই আয়োজনে বাণী রাখেন দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু। দেশের সকল অশুভ শক্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একতাবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি। এই দেশটা হয়ে উঠুক আরো গণতান্ত্রিক, আরো অসাম্প্রদায়িক, এটা আমাদের প্রত্যাশা। প্রভু যীশু খ্রিস্টের আগমন আমাদের প্রত্যেককে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, উন্নতি এবং ভ্রাতৃত্ব। এদিকে বড়দিনের আমেজে পিছিয়ে নেই 5 তারকা হোটেলগুলো, তাই দিনটিকে ঘিরে তাদের রয়েছে বিশেষ আয়োজন। মা ম্যারির কোলে যীশু খ্রিস্টের আগমন হয়েছিল পৃথিবীতে শান্তির বাণী প্রতিষ্ঠায়। তাই তো গির্জাগুলোতে সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের সন্ধ্যা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামেও শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। গির্জাগুলো সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। মঙ্গলবার রাত 9টায় বাংলায় প্রার্থনা ও রাত 12টায় ইংরেজিতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ অংশ নেন। গির্জায় বেথেলহেমের গোয়াল ঘর থেকে শুরু করে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কথা বলেন বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতাদের সঙ্গে। নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেয়ায় সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। গাজীপুরে বেদখল হওয়া 20 একর বনভূমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাকি 70 একর উদ্ধারে চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে উপদেষ্টা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন অবশ্যই বাস্তবায়ন হবে। সবাইকে এর ব্যবহার বন্ধ করতে হবে। বাড়ি বা কর্মস্থলের ডিজাইনে পরিবর্তন দরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, বসত বাড়ির ভেন্টিলেশন ব্যবস্থা ঠিক হলে এসি লাইট দরকার হবে না। পরিবেশ দূষণমুক্ত রাখতে সবাইকেই ভূমিকা রাখতে হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরুর দায়িত্ব আমি নিব, কিন্তু বায়ু দূষণের দায় আমি নিতে পারবো না। নদী দূষণের দায় আমি নিতে পারবো না, আমি নদী দূষণ করি না। আমরাও দায়িত্ব নেওয়ার আগে আসলে 5 তারিখ থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত 90 একর বনভূমি বেদখল হয়ে গেছে।
এই 90 একর বেদখল বনভূমির মধ্যে আমরা ধরেন প্রায় 20 একর মতন উদ্ধার করেছি। 151 একর একজন সাবেক মুখ্য সচিবের ভাইয়ের নামে প্রতিষ্ঠান করার জন্য দেয়া হয়েছিল, সেটাও ফেরত আনার চূড়ান্ত পর্যায়ে আছে। 5 টাকার জিনিস কেনা হয়েছে 20 টাকায়, সম্ভাবনা নেই এমন অজপাড়াগায়ে নেওয়া হয়েছে প্রকল্প। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রযুক্তির চলমান 21 প্রকল্পে হরি লুটের প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটি। তথ্য প্রযুক্তি সচিব বলছেন, এসব প্রকল্প থেকে ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলক। এমপিদের ইচ্ছে পূরণে অজপাড়াগায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। রাষ্ট্রের অর্থ ব্যয় করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে সিনেমা বানাতে। আবার আইন ভেঙে প্রকল্প পরিচালক নিজেই হয়েছেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। প্রযুক্তি খাতে চলমান 21 প্রকল্পে এমন দুর্নীতি খুঁজতে 12 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কমিটির জমা দেওয়া প্রতিবেদনে প্রকল্পগুলোতে 7,000 কোটি টাকা অপ্রয়োজনীয় ব্যয়ের কথা উঠে এসেছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি সচিব জানান, প্রকল্পগুলো থেকে টাকার ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী পলক। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো। অপ্রয়োজনীয় যদি আমরা এখন বাদ দিই, প্রায় 6,900 কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ এবং ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প সহ বিদেশি অর্থায়নের প্রকল্পে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানানো হয়। আইসিটি প্রকল্পের যেগুলো বৈদেশিক ঋণ নির্ভর দুর্নীতি এবং অব্যবস্থাপনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে, আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প থেকে 40 জন পরামর্শককে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করেছে তাদের জানুয়ারি থেকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে নির্ধারিত সময়ের 50 মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস। রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণেই এ বিলম্ব বলছে কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মঙ্গলবার ভোর 6টা হুইসেল বাজিয়ে 12টি বগি নিয়ে খুলনা রেল স্টেশন ছাড়ল জাহানাবাদ এক্সপ্রেস। বগিতে ওঠার সময় যাত্রীদের স্বাগত জানান রেলওয়ের কর্মকর্তারা। কখনো 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ, কখনো 100 কিলোমিটার বেগে রাজধানীর উদ্দেশ্যে ছুটে চলে ট্রেন। পৌনে 4 ঘন্টায় সকাল 9:45 গন্তব্যে পৌঁছানোর কথা ছিল দ্রুতগতির ট্রেনটির। তবে রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণে কমলাপুর আসে 50 মিনিট বিলম্বে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে একটু সময়, সেই সময়টার জন্য আমাদের কিছু বিলম্বিত হয়েছে। সময় ও ভাড়া কম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশিওর করা যায়। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আমরা আরো আমাদের কিছু কোচ আসলে আমরা আরো এই রুটে আরো ট্রেন সংখ্যা আরো বাড়াই দেব। এদিকে কমলাপুরে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতু রেল যোগাযোগের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন রেল সচিব ও চীনের রাষ্ট্রদূত। আর উপদেষ্টা বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা। যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। নতুন এই রুটে খুলনা থেকে রাজধানী পর্যন্ত 376 কিলোমিটার পথ থেকে কমে হয়েছে 208 কিলোমিটারে, যেখানে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে 445 টাকা আর সর্বোচ্চ 1330 টাকা পর্যন্ত। নিরাপদ ও সাশ্রয়ী এ রুটে তাই যাত্রীদের চাহিদার কারণেই এ রুটে ট্রেন সংখ্যা বাড়ানোরও দাবি উঠল। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। নৌ উপদেষ্টার এক ধমকে মাত্র 30 মিনিটের মধ্যে বন্দরের শেড থেকে সরানো হচ্ছে 20 বছরের বেশি সময় পড়ে থাকা 300 গাড়ি। মামলা সংক্রান্ত জটিলতায় এতদিন আটকে থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল গাড়িগুলো। এই অবস্থায় মঙ্গলবার সকালে নৌ উপদেষ্টা পরিদর্শনে গিয়ে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলে দুপুর থেকে শুরু হয় গাড়ি সরানোর প্রক্রিয়া।
মঙ্গলবার সকালে পরিদর্শনে এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং কাস্টমসের অকশন শেডে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন নৌ উপদেষ্টা এম সাকওয়াত হোসেন। আর সময় ক্ষেপণ না করে দ্রুত গাড়ি সহ সব ধরনের স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। নৌ উপদেষ্টার নির্দেশে ৮ ঘন্টারও কম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় চট্টগ্রাম বন্দরে। প্রথম পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে ২০ বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা ৩০০ গাড়ি। আমাদের গাড়ির মধ্যে প্রায় ১৯৫টা রিট মামলা রয়েছে, কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় ১৮৬টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি। এর আগে এ ধরনের ৭৪টি গাড়ি নিলামে বিক্রি না হয় কেটে ফেলতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। পর্যায়ক্রমে গাড়িগুলি সরিয়ে নেওয়া হবে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেডে। সেখান থেকেই স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে মূল্যবান ৩০০ গাড়ি। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। আগামী বছর কঠোর হতে পারে ফ্রান্সের অভিবাসন আইন। অবৈধভাবে বসবাসকারীদের ধরপাকড়, বেকার ভাতা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সহ হতে পারে নানা নিয়মের পরিবর্তন। তবে অভিবাসন বিরোধী আইন প্রণয়ন হলে সেটির বিরুদ্ধে আন্দোলনের কথা জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে প্রতিবার নতুন বছরে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এবার অভিবাসন আইন সহ অনেক বিষয়ে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। এর মধ্যে রয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, বেকার ভাতা সহ অন্যান্য বিষয়ও। আমাদের ম্যাক্সিমামের কিন্তু কাগজ বলেন বা সম্পাপি, আমাদের ম্যাক্সিমামে আমাদের কাগজ নেই। সো হ্যাঁ, ওইটা আমাদের খুবই খারাপ একটা প্রভাব পড়বে আমাদের অভিবাসীদের জন্য। দেশটিতে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী বসবাস করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। আর এই অভিবাসন প্রত্যাশীদের আগামী বছর থেকে অপরাধী হিসাবে গণ্য করা হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এখানে যানবাহনের যে টিকিটটা রয়েছে প্রতি মাসে আগে দিতে হতো ৮২ ইউরো, এখন আরও বেশি দিতে হবে 2025 সালেতে। রিটায়ার্ডের ক্ষেত্রে রিফর্মটা যেটা রয়েছে পুনরায়, যেটা কিনা ৬৪ বছর করার কথা ছিল, ইতিমধ্যে পাশ করে নিয়েছিল, এখন কিন্তু ওইটা নিয়ে আবার পুনরায় পার্লামেন্টে ভোট হবে। অভিবাসীদের জন্য যদি কিনা এই ভুল হতায়ও আসে তাহলে দেখা যাচ্ছে যে নেগেটিভের দিকটা একটু বেশি দেখা যাচ্ছে। ফ্রান্সে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের পাশাপাশি অনেক মানবাধিকার সংস্থাও রয়েছে। এতে অভিবাসন বিরোধী যে কোনো আইন প্রণয়ন হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সরকারের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এবারও নতুন বছরে বিভিন্ন পরিবর্তনের যে গুঞ্জন উঠেছে তা বাস্তবায়ন করা সরকারের জন্য কঠিন হবে বলে মত সংশ্লিষ্টদের। লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। অবশেষে বাংলাদেশিদের জন্য খুলছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে অনেকদিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। এবার এই সংকট কাটতে যাচ্ছে। দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল খাশফি আল হামুদি। এই অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা। Am I right? Within 4 years, 1.2. It's a huge number. It used to be third, now it's second. রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা ৭-৮ লাখের মধ্যে ছিল, এখন ১২ লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ। জেল জরিমানার পরোয়া না করেই জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আনসারী। তবে যে কোনো দেশের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান তিনি। Soon Bangladeshi will have the opportunity to get into the
beautiful country as visitor. Thank you so much to you and your government for your generosity and for your kindness. And it's not a generosity because the people will come to see you in the beautiful country, and this is the key component of a bilateral relationships. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা প্রবাসীরা আছি, শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে উদযাপিত হলো বিজয় উৎসব। প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে বর্ণিল অনুষ্ঠানে ছিল দেশীয় সংস্কৃতির নানা আয়োজনে পরিবার সহ যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিজয় উৎসব। বর্ণাঢ্য আর বর্ণিল আয়োজনে দিনভর মেতে ওঠেন দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 16 ডিসেম্বর উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠান হয়েছে। এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে, ছোট বাচ্চাদের খেলার আয়োজন করা হয়েছে, মহিলাদের খেলার আয়োজন করা হয়েছে এবং অনেক পুরস্কারের আয়োজন করা হয়েছে। বিদেশের মাটিতে এরকম বাংলাদেশ কালচারাল প্রোগ্রাম আরো চাই, যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, কমপক্ষে 2700 লোক আমাদের সাপোর্ট করেছে। প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামীতে যেন আমরা আরো ভালোভাবে আরো সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি, সেজন্য আপনারা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। মহিলাদের চেয়ার সিটিং, বালিশ খেলা আর বড়দের হাড়িভাঙ্গা সহ ছোট বড় সব বয়সী বাচ্চাদের জন্য ছিল লং দৌড় আর বিস্কিট দৌড়ের প্রতিযোগিতা। বিদেশের মাটিতে এমন আয়োজনে খুশি অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। বর্ণাঢ্য আর বর্ণিল আয়োজনে স্বাধীনতার 54তম বিজয় উৎসব উদযাপিত হলো দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। বিদেশের মাটিতেও এমন আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের গ্রিন পয়েন্ট পার্ক থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে স্থানীয় সময় সোমবার রাতে বার্লিনের একটি হলে জার্মানির জাতীয়তাবাদী যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজন করে বর্ণিল অনুষ্ঠানের। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। মানুষ অনুপ্রাণিত হয়ে বিজয় উদযাপনের রেশ এখনো কাটেনি জার্মানির প্রবাসীদের মধ্যে। সোমবার রাতে দেশটিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতীয়তাবাদী যুব ও স্বেচ্ছাসেবক দল। এই উপলক্ষে রাজধানী বার্লিনের ভাইনস্ট্রাসের মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের আন্দোলন অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় ও দলীয় সঙ্গীতের পর শুরু হয় বিজয় দিবসের বিশেষ আলোচনা। জার্মান বিএনপির সভাপতি জনাব আকুল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গনি সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দলের শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী শক্তিকে বুকে ধারণ করে পতিত সরকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। জার্মান বিএনপিকে শক্তিশালী করতে হলে এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে চিন্তা চেতনা সেটাকে যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ আগামী দিনে আমরা বিজয় নিয়ে আসবো। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সংসপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। যারা জীবনবাজি, যারা হলো শহীদ, দেশের পক্ষে ঝাঁপিয়ে পড়ে, শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। দেখছেন প্রবাসের সময়। ক্রীড়া অবকাঠামোতে পিছিয়ে থাকা উত্তরবঙ্গে এবার গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সঙ্গে বিপিএলের 12তম আসরের ম্যাচও দেশের উত্তরের স্টেডিয়ামে আয়োজনের কথাও জানান তিনি। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব বলেন। ক্রীড়াঙ্গনে বড় অবদান দেশের উত্তরাঞ্চলের, যেখান থেকে উঠে এসেছে ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডির কিংবদন্তি অনেক ক্রীড়াবিদ। কিন্তু গেল 15 বছর এই উত্তরাঞ্চল ক্রীড়াক্ষেত্রেও ছিল অবহেলিত। দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ হলেও উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের লাল সবুজের বড় কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। অথচ বগুড়ায় আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
2006 সালে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যে ভেন্যুতে বাংলাদেশ দলের ওয়ানডে রেকর্ডও সমৃদ্ধ। 5 ওয়ানডের 4টিতেই টাইগারদের জয় আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে 2006 সালের পর এই ভেন্যুতে হয়নি জাতীয় দলের কোনো ম্যাচ। সবশেষ 2009 সালে নারী ও যুব দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বগুড়ায়। ভালো মানের পিচ থাকায় বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প হলেও অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ম্যাচ। একই অবস্থা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের। 2023 সালে যুব ওয়ানডে হওয়ার পর আর কোনো ম্যাচ হয়নি সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে রংপুরের ক্রিকেট গার্ডেনেরও বেহাল দশা। তবে নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবকিছুতেই। দিনের পর দিন অবহেলিত দেশের উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে সুনজর দিয়েছে বর্তমান সরকার। দিনাজপুরের খানসেমা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, উত্তরাঞ্চলে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, হবে বিপিএল এর ম্যাচও। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি। আপনারা জানেন এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো। অবকাঠামোগত উন্নয়ন হলে উত্তরবঙ্গ থেকে উঠে আসবে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ, এমন প্রত্যাশা করাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লো স্কোরিং ফাইনালে হতাশায় পর্দা নামল এনসিএল টি20। লাক্কাতুরায় সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা মেট্রো। রংপুরের সামনে গুটিয়ে যায় মাত্র 62 রানে। জবাবে ব্যাটিং বিপর্যয় সামলিয়ে 5 উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। ম্যাচ সেরা রংপুরের মুকিদুল মুগ্ধ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন আবু হায়দার রনি। সিলেট থেকে সাব্বির মিথুনের ম্যাচ রিপোর্ট। গোটা টুর্নামেন্টের চেয়ে কিছুটা বেশি দর্শক আগ্রহ ছিল ফাইনালে। অদ্ভুত সূচিতেই লাক্কাতুরায় মারকাটারি টি20-র আশায় ক্রিকেট মাঠে এসেছিলেন ভক্তরা। তবে সে আশায় গুড়ে বালি। দর্শক আসনে বসার আগেই ঢাকা মেট্রোর টপ অর্ডার ফিরে যায় ড্রেসিং রুমে। অধিনায়কের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে পূর্ণতা দেন রংপুরের 2 পেসার আলাউদ্দিন বাবু ও মুকিদুল মুগ্ধ। দুজনে মিলে ধসিয়ে দেন মেট্রোর টপ অর্ডার। শামসুর রহমানের সর্বোচ্চ 14 রান, মেট্রো থামে 62-তে। দেশের প্রতিযোগিতামূলক টি20 ফাইনালে যা কিনা সর্বনিম্ন। টানা ম্যাচের ধকলে ক্লান্ত লাক্কাতুরায় ভুগতে হয়েছে রংপুরকেও। টপ অর্ডার ব্যর্থ, তবে মিডল অর্ডারে ভর করে অঘটন এড়ায় রংপুর বিভাগ। 8 ওভারের বেশি হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। আমার পেছনে যে পরিমাণ দর্শক আছে তা গোটা টুর্নামেন্ট জুড়ে আসেনি। আজকে ফাইনাল বলেই হয়তো লাক্কাতুরার এই অদ্ভুত সময় অনেক দর্শক এসেছিলেন। প্রত্যাশা ছিল ভালো একটা ক্রিকেটের, তবে সেই টাকা এবং সময় দুটোরই অপচয়। 62 রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। পরবর্তী যে দলটা ব্যাটিং করে তারা আসলে খুব একটা এন্টারটেইনমেন্ট দিতে পারেনি এইসব দর্শকদের, যার কারণে এসব দর্শকরা এত দূরে এসে মাঠ ছেড়েছেন কেবলই হতাশাকে সঙ্গী করে। 150 বা 150 হবে বা অনেক ফাইটিং ম্যাচ হবে এরকম আশা করে এসেছিলাম। আমি যেহেতু ঢাকা মেট্রোর সাপোর্ট ছিলাম, সো আমি তো হতাশাই। 62 রানে আসলে অল আউট হওয়াটা আমরা খুব হতাশা, কেন অত দূর থেকে আমরা আসছি, টাকা খরচ করি, একটু ভালো দর্শক হিসাবে একটু সাপোর্ট করতাম। 62 রানে অল আউট টি20-র মতো একটা টুর্নামেন্টে এগুলো আশা করা যায় না। নাইম শেখ কিন্তু জাতীয় দলের একজন প্লেয়ার, কিন্তু সে এই ঢাকা মেট্রোর একটা মেইন পার্ট, কিন্তু সে কিন্তু ওই জায়গায় তার নিজের রুলটাই নিজে প্লে করতে পারে না। সেখানে টিম তো অবশ্যই 10 নামবে। এবং একদিন সিলেটে খেলাতে আসছি, 120 রান করছে, অনেক হতাশার। ফাইনালে ম্যাচ সেরা মুগ্ধ, টুর্নামেন্ট সেরার পুরস্কার আলাউদ্দিন বাবুর। ম্যারম্যারে ফাইনাল হলেও রংপুরের জন্য এই ফাইনালটা ঐতিহাসিক। একটা দল যেখানে তারকা খচিত ক্রিকেটার খুব কম ছিলেন, তাদেরকেই নিয়েই ডমিনেট করে প্রথম আসরের শিরোপা ঘরে তুলল এই দলটা, যেখানে কৃতিত্ব সবার এবং সেখানেই টিম পারফরমেন্স যে খুব গুরুত্বপূর্ণ টি20-তে সেটাই আবারও প্রমাণ করলো রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। যে উদ্দেশ্য নিয়ে এনসিএল আয়োজন করল বিসিবি, আসর শেষে তা কতটা সফল? তরুণ ও পরীক্ষিতদের ভিড়ে আলাউদ্দিন বাবুর শীর্ষ উইকেট শিকারী হওয়া চমকপ্রদই বটে। তবে এটা ঠিক, বল হাতে বেশ ভালো পারফর্ম করেছেন তরুণরা। ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিয়েছেন যুবারা। অভিজ্ঞতার ব্যাটে রান থাকলেও অনেকের স্ট্রাইক রেট ছিল না টি20 সুলভ।
34 বছর বয়সী আলাউদ্দিন বাবু ক্যারিয়ারের শেষ বেলা এসে জ্বলে উঠবেন বিষয়টা ছিল অপ্রত্যাশিত। 6টি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলা এই পেসার 28 ম্যাচে যেখানে শিকার করেছেন মাত্র 16 উইকেট, সেখানে এনসিএল এ 9 ম্যাচেই তার 19। তারপরও আসন্ন বিপিএল এ তাকে ঘিরে আগ্রহ দেখায়নি কোনো দল। এনসিএল টি-20-র শীর্ষ 5 উইকেট শিকারীর তালিকায় 2-এ চট্টগ্রামের আহমেদ শরীফ। 21 বছর বয়সী এই পেসার 8 ম্যাচে নিয়েছেন 17 উইকেট। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা বাঁহাতি অর্থোডক্স রাকিবুল হাসান 15 উইকেট শিকার করে আছেন 3 নম্বরে। মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামও দিয়েছেন আস্থার প্রতিদান। তিনি শিকার করেছেন 14 উইকেট। শীর্ষ 5-এর সবার শেষে আবু হায়দার রনি। এনসিএলে ব্যাট হাতে চমক দেখিয়েছেন ঢাকা মেট্রোর নাইম শেখ। 32-এর কাছাকাছি গড়ে তার উইলো থেকে এসেছে 316 রান। যদিও স্ট্রাইক রেট ছিল না টি-20 সুলভ, সেই তুলনায় এশিয়া কাপ জয়ী অলরাউন্ডার জিশান আলম নজর কেড়েছেন। 7 ম্যাচে করেছেন 281 রান, আছে একটি 100 রানের ইনিংস। তার চেয়েও বড় বিষয় গড় এবং স্ট্রাইক রেট দুটোতেই দুর্দান্ত ছিলেন জিশান। তালিকার 3 নম্বরে থাকা নুরুল হাসান সোহানের গড় বেশ সমৃদ্ধ হলেও স্ট্রাইক রেটে মার খেয়েছেন তিনি, কারণ ঘরোয়া ক্রিকেটে 126 স্ট্রাইক রেট গড়পড়তাই। তার চাইতে রাজশাহীর ব্যাটার হাবিবুর রহমান সোহান বোলারদের বেশ শাসন করে খেলেছেন এনসিএল। তার স্ট্রাইক রেট ছিল 160-এর উপর। শীর্ষ 5-এর শেষ ব্যাটার সদ্যই অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জেতা অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাঝারি মানের স্ট্রাইক রেটে তিনি ব্যাট করলেও তার মতো তরুণদের উঠে আসা বেশ ইতিবাচক। মোটামুটি পুরো টুর্নামেন্ট ধরে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেই বিবেচনায় নিলে সবার উপরে থাকবেন হাবিবুর রহমান সোহান। 7 ইনিংসে তার স্ট্রাইক রেটের গড় 160-এর উপরে। তেমনি বল হাতে ইকোনমি রেট বিবেচনা করা হলে এগিয়ে রাখতে হবে আলিস আল ইসলামকে। 10 ইনিংস বল করেও তিনি ইকোনমি রেট ধরে রাখতে পেরেছেন 5-এর কাছাকাছি। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার বিচার, বলছে প্রসিকিউশন। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। এই ছিল প্রবাসীর সময়। সঙ্গে থাকুন সময়।